আবারও কি নন্দীগ্রাম বাংলার রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দু হতে চলেছে? মানে 2026 তো এখন অনেক দূরে, কিন্তু মনে হচ্ছে যেন তার মঞ্চসজ্জা এখন থেকেই শুরু হয়ে গেছে। ঠিক। আর সেই মঞ্চের কেন্দ্রে রয়েছে একটাই প্রশ্ন, নন্দীগ্রামে কি আবার একটা হাই প্রোফাইল লড়াই আমরা দেখতে চলেছি? আর সেই জল্পনার আগুনে বলতে গেলে ঘি ঢেলেছে কয়েকটি রাজনৈতিক মন্তব্য, আর সেগুলোই নিয়ে আজকের এই আলোচনা। হ্যাঁ, আমাদের কাছে যে সূত্রগুলো রয়েছে সেগুলো মূলত একটা সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের সংবাদ প্রতিবেদন। একদিকে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদম ঠিক। তবে এই বিতর্কে ঢোকার আগে নন্দীগ্রামের বিষয়টা একটু বুঝে নেওয়া দরকার, তাই না? কারণ এটা তো শুধু একটা বিধানসভা কেন্দ্র নয়, এর একটা প্রতীকী তাৎপর্য আছে। অবশ্যই 2021-এর নির্বাচন তো আমরা সবাই দেখেছি। সম্ভবত বাংলার ইতিহাসে সবচেয়ে চর্চিত বিধানসভা লড়াই ছিল ওটা। হ্যাঁ, দেখুন, নন্দীগ্রামের মাটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের উত্থানের ইতিহাস জড়িয়ে আছে। আবার সেই নন্দীগ্রামই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের সাক্ষী থেকেছে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রাম তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় জয়ের স্মারক, ওটা তার নিজের দুর্গ। ঠিক, তাই এই কেন্দ্রে যে কোনো লড়াই শুধুমাত্র হার জিতের ঊর্ধ্বে উঠে একটা সম্মান রক্ষার লড়াই হয়ে দাঁড়ায়। অর্থাৎ এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। আর ঠিক সেখানেই 2026-এর জন্য নতুন করে ঘুঁটি সাজানোর একটা জল্পনা উস্কে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে চলুন এই বিতর্কের একেবারে শুরুতে ফিরে যাই। এই পুরো রেশমটা সূত্রপাত হলো কিভাবে? এর শুরুটা করলেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বেশ জোরের সঙ্গে একটি দাবি করেন, যা কার্যত একটা বোমা ফাটানোর মতো। উনি বললেন তার কাছে নাকি পাকা খবর আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক। আর এটা কিন্তু শুধু একটা উড়ো কথা বলে উড়িয়ে দেওয়া হয়নি, উনি এর পিছনে একটা যুক্তিও সাজিয়েছেন। হ্যাঁ, আর এখানেই বিষয়টার কৌশলগত দিকটা লুকিয়ে আছে। তিনি দাবিটাকে বিশ্বাসযোগ্য করার জন্য একটা তথ্য যোগ করেছেন যে অভিষেকের ঘনিষ্ঠ কিছু পুলিশ অফিসারকে নাকি পূর্ব মেদিনীপুরে বদলি করা হচ্ছে। একদম। দেখুন, একটা প্রশাসনিক প্রক্রিয়াকে কিভাবে রাজনৈতিক প্রস্তুতির প্রমাণ হিসেবে তুলে ধরা হলো। তার মানে উনি শুধু একটা দাবি করেননি, সেই দাবির সপক্ষে একটা ইনসাইডার ইনফরমেশনের আভাসও দিয়েছেন। আর এখানেই তো শেষ নয়, উনি এর সঙ্গে একটা উদ্দেশ্যও জুড়ে দিয়েছেন। কি সেটা? তার মতে অভিষেকের লক্ষ্য নাকি উপমুখ্যমন্ত্রী হওয়া। আর সেই কারণে নন্দীগ্রামের মতো একটা হাই প্রোফাইল কেন্দ্র থেকে জিতে আসাটা তার জন্য জরুরি। ঠিক, একটা সম্পূর্ণ চিত্রনাট্য বলতে গেলে তৈরি করে দেওয়া হয়েছে। কি ঘটতে চলেছে, কেন ঘটতে চলেছে এবং তার পেছনের উদ্দেশ্য কি। রাজনৈতিকভাবে দেখলে নির্বাচন যখন প্রায় 2 বছর দূরে, তখন এই ধরনের মন্তব্য করার কয়েকটি কারণ থাকে। প্রথম এবং প্রধান কারণ হল প্রতিপক্ষকে অনেক আগে থেকেই একটা নির্দিষ্ট বিষয় ভাবাতে এবং প্রতিক্রিয়া দিতে বাধ্য করা। অর্থাৎ আলোচনার গতিপথটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, মানে খেলা শুরুর আগেই মাঠ গরম করে দেয়া আর কি। একেবারে। বিজেপি একটা আলোচনার বিষয় তৈরি করে দিল, আর এখন তৃণমূলকে তার জবাব দিতে হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল একটা রক্ষণাত্মক অবস্থানে চলে যেতে বাধ্য হয়। আচ্ছা। আর দ্বিতীয়ত, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন তুলে দেওয়া যায়। পুলিশি বদলির মতো একটা রুটিন বিষয়কে যখন রাজনৈতিক ছকে ফেলা হয়, তখন সাধারণ মানুষের মনেও একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয় যে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। তাহলে বিজেপি তো একটা বড়সড় চাল দিল। এমন একটা দাবির পর স্বাভাবিকভাবেই সবার নজর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। উনি কি এই চ্যালেঞ্জটা নিলেন নাকি এড়িয়ে গেলেন? কারণ তার উত্তরটাই তো এই বিতর্ককে অন্য মাত্রা দিয়েছে। তার উত্তরটা ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং কৌশলগতভাবে পরিপক্ক। উনি কিন্তু সরাসরি হ্যাঁ বা নায়ের পথে হাঁটেননি। বরং উনি প্রথমে পুরো বিষয়টাকে সুকান্ত মজুমদারের মনের সুপ্ত বাসনা বলে কিছুটা হালকা করে দিলেন। হ্যাঁ, অর্থাৎ এটা বিজেপির ইচ্ছা, তৃণমূলের পরিকল্পনা নয়। এর মাধ্যমে উনি শুরুতেই বলটা বিজেপির কোর্টে ফেরত পাঠিয়ে দিলেন। একদম। কিন্তু আসল খেলাটা ছিল এর পরের অংশে। উনি বললেন, তৃণমূলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত তৃণমূলই নেবে। এই কথার মধ্যে দিয়ে উনি একটা লক্ষ্মণ রেখা টেনে দিলেন, কিন্তু তারপরে উনি দরজাটা খোলা রাখলেন। আর সেটাই সবচেয়ে দিলচস্প অংশ। উনি বললেন, দল আমাকে যেখানে কাজে লাগাবে আমি সেখানেই কাজ করব।
দল বললে নন্দীগ্রামে দাঁড়াবো, বললে দার্জিলিংয়ে দাঁড়াবো। হ্যাঁ, এই দার্জিলিংয়ের উল্লেখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। নন্দীগ্রামের মতো একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্রের পাশে দার্জিলিংয়ের মতো একটা সম্পূর্ণ ভিন্ন ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গার নাম করা হলো। তো এইখানে কি অভিষেকের কৌশলটা লুকিয়ে আছে? আমার তো তাই মনে হয়। যদি উনি সরাসরি না বলতেন তাহলে এই জল্পনার এখানেই মৃত্যু ঘটত, আর বিজেপি হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আক্রমণ করত। আর যদি হ্যাঁ বলতেন? হ্যাঁ বললে তো এখন থেকেই উনি বিজেপির আক্রমণের মূল লক্ষ্য হয়ে যেতেন এবং নন্দীগ্রামে তার বিরুদ্ধে প্রচার পুরোদমে শুরু হয়ে যেত। তার মানে উনি তাসটা নিজের হাতে রাখলেন, বিজেপিকে অন্ধকারে রেখে দিলেন। শুধু তাই নয়, দার্জিলিংয়ের কথা বলে উনি নিজেকে একটা নির্দিষ্ট কেন্দ্রের নেতা হিসেবে নয়, বরং একজন রাজ্য স্তরের নেতা হিসেবে তুলে ধরলেন। আচ্ছা, বার্তাটা খুব স্পষ্ট। আমার লড়াইটা কোনো একটি আসনের জন্য নয়, আমার লড়াইটা দলের নির্দেশে, যেখানে প্রয়োজন। এটা তার ভাবমূর্তিকে আরও বড় করে তোলে এবং কর্মীদের কাছেও একটা বার্তা যায় যে নেতা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এর পাশাপাশি উনি সুকান্ত মজুমদারকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করতেও ছাড়েননি। বলেছেন অতই যদি পারদর্শী হন তাহলে ৮,০০০ ভোটে জিততেন না। এটা তো বিতর্কের সুরটাকে একেবারে ব্যক্তিগত স্তরে নামিয়ে আনা হলো। দেখুন, এটা রাজনৈতিক বিতর্কের একটা পরিচিত অঙ্গ। প্রতিপক্ষের দাবির বিশ্বাসযোগ্যতা কমানোর জন্য তার নিজের দুর্বলতাকে তুলে ধরা একটা কার্যকর অস্ত্র। এর মাধ্যমে বার্তা দেওয়া হয় যে যিনি নিজে সামান্য ব্যবধানে জেতেন তার রাজনৈতিক ভবিষ্যৎবাণী নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। আচ্ছা, এই বিতর্কে যার কেন্দ্রে লড়াইয়ের কথা হচ্ছে, মানে সেই শুভেন্দু অধিকারী কি বলেন, তার প্রতিক্রিয়া তো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ছিল। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া ছিল একেবারে প্রত্যাশিত। একজন নেতা নিজের গড়ে দাঁড়িয়ে যে ধরনের আত্মবিশ্বাস দেখান, ঠিক সেটাই। কি বলেছেন উনি? তিনি বলেছেন অভিষেক নন্দীগ্রামে দাঁড়ালেও ওকে কেউ ভোট দেবে না। এই বার্তাটা মূলত তার নিজের কর্মী সমর্থকদের জন্য। তিনি বোঝাতে চেয়েছেন যে প্রতিপক্ষ যেই হোক না কেন, নন্দীগ্রামের রাশ তার হাতেই আছে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে অবাক করার মতো লেগেছে সেটা হলো সুকান্ত মজুমদারের পরবর্তী মন্তব্য। আচ্ছা, যিনি এই বিতর্কের সূত্রপাত করলেন তিনিই পরে আলোচনার অভিমুখটা ঘুরিয়ে দিলেন। তিনি হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে শুরু করলেন। তাই তো। বললেন, আমরা ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন সেখানেই তাকে হারাবো। এটা কেন? মানে নিজের তৈরি করা ন্যারেটিভ থেকে উনি নিজেই সরে এলেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এর দুটো সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, হতে পারে অভিষেকের ওই কৌশলগতভাবে অস্পষ্ট উত্তরের পর বিজেপি বুঝতে পেরেছে যে এই বিতর্কটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে হয়তো তাই তারা লড়াইটাকে অভিষেক বনাম শুভেন্দু থেকে সরিয়ে এনে তাদের পুরনো এবং প্রধান বয়ান অর্থাৎ বিজেপি বনাম মমতাতে ফিরিয়ে নিয়ে গেল। অর্থাৎ ফোকাস শিফট করে দেওয়া। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করাটা তো বিজেপির রাজ্য রাজনীতির মূল কৌশল। ঠিক। আর দ্বিতীয় কারণ হতে পারে এটা একটা দ্বিস্তরীয় কৌশল। শুভেন্দু অধিকারী স্থানীয় স্তরে নিজের দুর্গে দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন, আর রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার রাজ্য স্তরের লড়াইয়ের কথা বলছেন। ও আচ্ছা, মানে নন্দীগ্রামের লড়াইটা আসলে বৃহত্তর মমতা বিরোধী লড়াইয়েরই একটা অংশ, এই ধারণাটা প্রতিষ্ঠা করার চেষ্টা। তাই দুজনের মন্তব্যে আপাতদৃষ্টিতে পরিবর্তন মনে হলেও বৃহত্তর কৌশলের দিক থেকে দুটোই এক সূত্রে বাঁধা। বেশ, তাহলে বিজেপির এই দাবি আর কৌশলের জবাবে তৃণমূলের পাল্টা চিত্রনাট্যটা কি ছিল? তারাও তো নিশ্চয়ই চুপ করে বসে থাকেনি। বিলকুল না। তৃণমূলের প্রতিক্রিয়া ছিল বেশ বহুমুখী এবং বলতে গেলে আক্রমণাত্মক। তারা শুধু বিজেপির দাবিকে উড়িয়ে দিয়ে থেমে থাকেননি, বরং পুরো বিতর্কের অভিমুখ শুভেন্দু অধিকারীর দিকে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা বলতে শুরু করেছে যে লোকসভা ভোটের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাকি শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমেছে। এটা তো সরাসরি তার রাজনৈতিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। এটা একটা মারাত্মক কৌশল। প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী মুখকে যদি তার নিজের দলেই গুরুত্বহীন প্রমাণ করার চেষ্টা করা যায়, তাহলে সেটা তার সমর্থকদের মনোবলে সরাসরি আঘাত করে। ঠিক। তৃণমূল বোঝাতে চাইছে যে যাকে নিয়ে এত আলোচনা তার নিজের দলেই তার অবস্থান নড়বড়ে। এর সঙ্গে তারা একটা তথ্য যোগ করেছে, নন্দীগ্রামের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। তারা বলছে বিধানসভায় হারলেও পঞ্চায়েত নির্বাচনে তো তৃণমূলই জিতেছে। এর মাধ্যমে তারা ঠিক কি প্রমাণ করতে চাইল? তারা এর মাধ্যমে মাটির বাস্তবতার কথা বলতে চাইছে। তাদের যুক্তি হলো 2021-এর হাওয়া আর 2024-এর বাস্তবতা
এক নয়। হুম। পঞ্চায়েত নির্বাচন যেহেতু একেবারে গ্রাম স্তরের মানুষের রায়, তাই সেই ফলাফল দেখিয়ে তারা বলতে চাইছে যে নন্দীগ্রামের নিচের তলার সংগঠন এখন তাদের হাতেই। ওপরের স্তরে বিজেপি যতই জল্পনা করুক, জমিনি হাকিকাত তৃণমূলের পক্ষে। কিন্তু একটা প্রশ্ন আছে, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কি বিধানসভা নির্বাচনের নির্ভরযোগ্য পূর্বাভাস হতে পারে? মানে দুটো নির্বাচনের ইস্যু, প্রেক্ষাপট, ভোটারদের মানসিকতা তো সম্পূর্ণ আলাদা থাকে। এটা একটা খুবই ভালো প্রশ্ন। পরিসংখ্যানগতভাবে দেখলে পঞ্চায়েত আর বিধানসভা ভোটের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক স্থাপন করা কঠিন, কিন্তু রাজনীতিক বয়ান তৈরির খেলায় এটা একটা খুব শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে তৃণমূল বলছে, আপনারা যখন 2026-এর স্বপ্ন দেখছেন, আমরা তখন বাস্তবে আজকের দিনে নন্দীগ্রামে জিতছি। এটা প্রতিপক্ষের দাবিকে লঘু করে দেয়। আর এর সঙ্গেই তারা চ্যালেঞ্জের অভিমুখটা পুরোপুরি বদলে দিল। তাদের ভাষ্য, আসল চ্যালেঞ্জটা অভিষেকের নন্দীগ্রামে দাঁড়ানো নয়, বরং শুভেন্দু অধিকারীর নিজের আসনটা ধরে রাখা। ঠিক। আর এই পাল্টা আক্রমণের চূড়ান্ত রূপটা দেখা গেল তাদের শেষ মন্তব্যে। দলের একাংশ থেকে বলা হলো, এখানে অভিষেক মমতা লাগবে না, বুথ স্তরের এক সাধারণ তৃণমূল প্রার্থী শুভেন্দুকে হারানোর জন্য যথেষ্ট। এটা তো প্রতিপক্ষকে একরকম অপমান করার শামিল। এর মধ্যে দিয়ে কি বার্তা দেয়া হলো? এর মাধ্যমে দুটো বার্তা খুব স্পষ্ট। এক, শুভেন্দু অধিকারী আর আগের মতো অজেয় নন। দুই, তৃণমূলের সাংগঠনিক শক্তি এতটাই মজবুত যে শীর্ষ নেতৃত্বের প্রয়োজন ছাড়াই স্থানীয় কর্মীরাই লড়াই জেতার ক্ষমতা রাখে। বাহ! এটা একদিকে যেমন প্রতিপক্ষকে খাটো করে, তেমনি নিজেদের কর্মীদের মনোবল তুঙ্গে পৌঁছে দেয়। তাহলে পুরো বিষয়টাকে যদি এক জায়গায় আনি, ছবিটা বেশ পরিষ্কার। একটা রাজনৈতিক জল্পনা দিয়ে শুরু, যার জবাবে এলো একটা কৌশলগতভাবে অস্পষ্ট কিন্তু বুদ্ধিদীপ্ত উত্তর। আর তারপর দুই পক্ষই নিজেদের মতো করে পাল্টা বয়ান তৈরি করে একে অপরের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার খেলায় নেমে পড়ল। একদম। এটা খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে মূল নির্বাচনের অনেক আগে থেকেই এই কথার লড়াই বা ন্যারেটিভ বিল্ডিংয়ের খেলা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদম। এখানে কে জিতবে বা হারবে সেটা তো ভবিষ্যতের গর্বে, কিন্তু এই মুহূর্তে দুই পক্ষই ভোটার এবং কর্মীদের মনে একটা নির্দিষ্ট ধারণা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নন্দীগ্রাম এক্ষেত্রে শুধু একটা উপলক্ষ্য মাত্র। তাহলে এই সব কিছুর নির্যাসটা কি দাঁড়ালো? এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য মূল টেকওয়ে কি? আমার মনে হয় এই পুরো ঘটনাটাকে যদি আমরা একটু দূর থেকে দেখি, তাহলে বুঝবো যে আসল বিষয় এখানে নন্দীগ্রাম বা অভিষেক শুভেন্দু নয়। তাহলে আসল বিষয় কি? আসল বিষয় হলো 2026-এর নির্বাচনের জন্য দুই পক্ষই নিজেদের মূল রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভগুলোকে পরীক্ষা করে নিচ্ছে। নন্দীগ্রাম সেই পরীক্ষার একটা ক্ষেত্র হয়ে উঠেছে। এটা একটু ভেঙে বললে কেমন হয়? মানে কি ধরনের ন্যারেটিভ পরীক্ষা করা হচ্ছে? দেখুন, বিজেপি একটা পরীক্ষিত ন্যারেটিভ আবার ঝালিয়ে নিচ্ছে, পরিবারতন্ত্রের উচ্চাকাঙ্ক্ষা। তারা অভিষেককে উপমুখ্যমন্ত্রী পদের লোভী হিসেবে দেখিয়ে সেই পুরনো ধারণাকেই প্রতিষ্ঠা করতে চাইছে। আচ্ছা। অন্যদিকে তৃণমূল একটা নতুন ন্যারেটিভ পরীক্ষা করছে, স্থানীয় শক্তি বনাম তারাকা নেতৃত্ব। তারা বলছে, আমাদের বুথ স্তরের কর্মীই যথেষ্ট, বড় নেতার প্রয়োজন নেই। এর মাধ্যমে তারা নিজেদের সাংগঠনিক শক্তিটি তুলে ধরতে চাইছে। তার মানে নন্দীগ্রাম হলো এই দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের লড়াইয়ের প্রথম মহড়া। ঠিক। বাহ, এটা একটা দারুণ দৃষ্টিকোণ। তার মানে এটা ভবিষ্যতের মূল লড়াইয়ের একটা ট্রেলার। ঠিক তাই। আর এটা আমাদের জন্য একটা বড় প্রশ্নও রেখে যায়। কি প্রশ্ন? এই যে এত কথার লড়াই, এত কৌশল, এত পাল্টা কৌশল, এই সব কিছু কাদের জন্য? এটা কি শুধুমাত্র সংবাদ মাধ্যমের শিরোনাম তৈরির জন্য, নাকি এর মাধ্যমে দলের কর্মীদের চাঙ্গা রাখা হচ্ছে, নাকি এর আসল উদ্দেশ্য হলো ভোটারদের চিন্তাভাবনাকে এখন থেকে একটা নির্দিষ্ট খাতে বইয়ে দেওয়া? আজকের এই তথ্য বিস্ফোরণের যুগে একটা নির্বাচন কি সত্যিই ভোটের দিন নির্ধারিত হয়, নাকি তার আগের 2 বছর ধরে চলা এই ন্যারেটিভের যুদ্ধেই তার ভাগ্য লেখা হয়ে যায়? এই প্রশ্নটা আমাদের সবার ভেবে দেখার মতো।